স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH জাস্ট কাকতালীয়। হঠাৎ আজকে জবাব চায় বাংলা শুরু করার সময় সত্যজিৎ রায়ের সেই গানটার কথা মনে হচ্ছে। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই থেমে থাক, যত চালাকি তোমার জানতে নাইকো বাকি আর। মানে এমনি মনে হচ্ছে, কোনো কিছু আলাদা করে যে আমি বোঝাতে চাইছি বা মিন করতে চাইছি বা ধরে নিচ্ছি তাই জন্য গান করছি না। এমনি কিছু কিছু দুঃস্বপ্নের মতন সন্ধেবেলা যখন পোড়া মাংসের গন্ধ বেরোয়, তখন এমনি একটা কমেডি রিলিফের মতন, কমিক রিলিফের মতন গান করতে ইচ্ছা করে না? সিনেমায় একটা গান হয় না, সে গানটা হয়তো আইটেম সং, সে গানটার সাথে হয়তো সিনেমার কোনো সম্পর্ক নেই, আমারও সেরকম ইচ্ছা করলো গান গাইতে। কিন্তু এই গান গাইলে তো বাংলার কিছু ভালো হবে না। গান গাইলে, কবিতা পড়লে, এপাং ওপাং ঝপাং কবিতা আওড়ালে হয়তো ম্যাক্সিমাম কোনো কমিটিজীবী হওয়া যাবে, যে কমিটিজীবী, যে বুদ্ধিজীবীরা চুপ থাকে। এর বাইরে তো কিছু হবে না। এর বাইরে জবাব চায় বাংলা আমাকে করতে যখন বলা হলো, তখন দুটো জিনিস নিয়ে করা যায়, সেটাও ছোটবেলার স্মৃতি। 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, আজ 8টা বাজলো, এখনো দিদি এলেন না। 7টা বেজেছে, এখনো দিদি আসতে পারেননি। প্রতীক জৈনের বাড়ি, বিরাট বিলাসবহুল সেই বাড়িতে পৌঁছে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার সময় লাগে 30 মিনিট। রাজীব কুমারের জন্য ধর্নায় বসতে মাননীয় মুখ্যমন্ত্রীর সময় লাগে 1 ঘন্টা। শেখ শাহজাহানকে বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি বিধানসভায় সওয়াল করতে শেখ শাহজাহানের জন্য সওয়াল লাগে 1 দিন। আর এই পোড়া মাংসের গন্ধ যেটা আনন্দপুর থেকে এখনো বেরোচ্ছে, আমাদের প্রতিনিধি যারা ওখানে গেছেন তারা বলছেন যে ওখানে কিছুক্ষণ দাঁড়ালে গা উল্টে, গা গুলিয়ে বমি আসছে, এত পোড়া মাংসের গন্ধ। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি। কেন যাবেন? ওরা কি তোলা তুলে দেবে? না। ওরা কি কাটমানি দিতে পারবে? না। ওরা কি সিন্ডিকেট চালায়? না। ওদের কি প্রচুর 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 টাকা আছে খাটের তলায়? না। ওরা কি ভোট ব্যাংক? না। ওরা কি দুধের গাই? না। কেন যাবেন? প্রফিট অ্যান্ড লসের ব্যাপার না। এখন প্রফিট অ্যান্ড লসে তৃণমূল কংগ্রেস চলে। এই তুই কত % দিবি, 30 না 70? যাব। এই কাটমানি কত? যাব। এই কত তোলা তুলে দেওয়া হবে? যাব। পাথর খাটের তলায় 300 কোটি, তোর খাটের তলায় কত কোটি? যাব। তৃণমূল কংগ্রেসের নেতারা বোধহয় এখন নিক্তিতা মাপছেন কে কত টাকা তৃণমূল কংগ্রেসকে তুলে দিতে পারে, কে কতটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ঢেকে রাখতে পারে, তার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের নেতারা যান বাঁচাতে। কারণ মাথায় রাখবেন, প্রতীক জৈনকে বাঁচাতে, আইপ্যাকের প্রতীক জৈনকে বাঁচাতে গোটা ক্যাবিনেট চলে গেছিল। কে ছিল না? বড় বড় IPS অফিসার, IAS অফিসার। আর আমাদের এই ভাইগুলো যারা জ্বলন্ত লাশ হয়ে গেল, কেউ ডেলিভারি কোম্পানিতে কাজ করে, কেউ আপনার এই মুহূর্তে, আমি আপনাদেরকে বলছি, আপনি যে এই মুহূর্তে মুখে আপনার ফিশ অ্যান্ড চিপসটা তুলেছেন, যে ছেলেটা বাইক করে সদ্য আপনাকে বাড়িতে দিয়ে দিল খাবারটা, সে হয়তো এই মুহূর্তে ঝলসে পড়ে রয়েছে আনন্দপুরে। আপনার ধনেপাতা থেকে চাউমিন, চিরুনি থেকে আলপিন, যে ছেলেটা 10 মিনিটের মধ্যে ডেলিভার করে, সে এই মুহূর্তে ঝলসে পড়ে রয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোথায়? রাত 8টায় এখনো দিদি এলেন না। আমি এখনো খবর পাইনি রিপোর্টারদের থেকে। রাত 8টা এই মুহূর্তে বেজে গেছে, এই মুহূর্তে রাত 8টায় যেটা দিয়ে শুরু করছে, এখনো দিদি এলেন না। এখনো দিদি এলো না। 8টা বাজলো, এখনো দিদি এলো না। 9টা বাজলো, এখনো দিদি এলো না। 10টা বাজলো। এটা যেন আমাকে না বলতে হয়, এই ক্লিপটা যেন কেটে দিতে হয়, কিন্তু এই ক্লিপটা কাটবো না, এটা থাকবে। রাত 8টায় এটা নিয়ে আলোচনা আমরা শুরু করে দিয়েছি এবং রাত 8:30টায় মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30% ঘাড়ে সব হিংসার দায় চাপিয়ে নিজে হাত তুলে নিলেন। যেরকমভাবে বেলডাঙ্গায় হাত তুলে নিয়েছিলেন, এখানেও বললেন 30% কি করেছে শোনাবো। কিন্তু যেটায় ফিরবো, কোথায় দিদি? দিদি এই মুহূর্তে নবান্নে রয়েছেন, দিদি এই মুহূর্তে কালীঘাটে নিজের বাড়িতে চলে গেছেন, দিদি এই মুহূর্তে মিটিং করছেন। দিদি সকাল থেকে শিল্পপতিদের সাথে বসার সময় পেলেন। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের, ভাবুন শুধু, আমার বাংলার ছেলেগুলো জ্বলে পুড়ে মরছে, দিদির সময় নেই। দিদি উত্তরপ্রদেশের থেকে অখিলেশ যাদব, যাদেরকে দিদির পার্টি বলে বহিরাগত, উত্তরপ্রদেশের লোককে, তাদের সাথে দেখা করার টাইম পেলেন। অখিলেশ যাদব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্নে মিটিং করলো, সেই ছবিও আমাদের কাছে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সাথে, প্রচুর ধনী শিল্পপতি, তাদের সাথে মিটিং করার টাইম পেলেন। মজার কথা হচ্ছে, অনেকে আমাকে সোশ্যাল মিডিয়াতে লিখছে, ময়ূকদা এটা নিশ্চয়ই বলবে, কিন্তু এটা আমি কি করে বলবো? আমি এতটা ইনসেনসিটিভ তো নই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিরিটি মহাশাসনের আজকে সংস্কারের কাজ উদ্বোধন করেছেন। সিরিটি মহাশ্মশান অবধি আনন্দপুর থেকে দেহগুলো, বডিগুলো পাঠানো সম্ভব নয়, এমনভাবে কাঠকয়লা হয়ে গেছে, বুঝলেন? কাঠকয়লা। এই যে কান্নার ছবিগুলো দেখছেন, বাড়ির লোকের কান্নার ছবি। এই অবস্থায় আমরা সবাই খুব রিল্যাক্স করে আছি। আমরা ভাবছি, দূর, এরা তো ওই ছোট ছোট কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করে, এরা গিগ শ্রমিক। এই কান্নাটা আমার বাড়ির, ফ্ল্যাট বাড়ির এই সাউন্ড প্রুফ কাঁচ অব্দি এসে পৌঁছাবে না। প্রবলেমটা হচ্ছে, এটা লগ্নজিতা চক্রবর্তীও ভেবেছিল যতক্ষণ না অব্দি ওকে বলেছিল সেকুলার গান গা। এটা হরগোবিন্দ দাসরাও ভেবেছিল যতক্ষণ না হরগোবিন্দ দাসদের ঝলসানো দেহটা আমরা পাই, কোপানো দেহটা আমরা পাই। আমরা কেউ সুরক্ষিত নেই। আমরা কেউ এই মন্ত্রী মশাইদের জমানায় সুরক্ষিত নেই। আমি একটাই জিনিস জিজ্ঞেস করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘটনা ঘটলে তার 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আজ কোথায়? একটা ছবি দেখবেন, সিরিয়াসলি দেখবেন। খাওয়া দাওয়া করছেন না তো? আশা করি করছেন না। করলে প্লিজ একটু খাওয়া দাওয়া বন্ধ করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আসেননি। আমি কাউন্টডাউন ক্লকটা চালানোর জন্য বলবো। কত ঘন্টা হয়ে গেছে? 41 ঘন্টা 4 মিনিট, এই 45 সেকেন্ড মতন হলো, এখনো দিদি এলো না। আর আনন্দপুরে আরেকটা ছবি এবার দেখাবো, একটা ছবি আমি দেখাবো যেখানে হাড়গোড় পড়ে রয়েছে। না, ওখানে কোনো তন্ত্র সাধনা হয়নি, ওখানে কোনো শ্মশান নেই। আনন্দপুরে কোনো শ্মশান নেই। একটু এগিয়ে গড়িয়ায় শ্মশান আছে, মহাশ্মশান। তার থেকে ডান দিকে চেতলায় আছে এবং সিরিটিতে আছে, টালিগঞ্জে। এই হাড়গোড়গুলো এই মুহূর্তে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই ছবিটা একজন জ্যান্ত মানুষ 16 ঘন্টা ধরে একটা ফার্নেসে, একটা চুল্লিতে যতটা আগুন থাকে ততটা আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার পরে শুধুমাত্র হাড়গোড় বেঁচেছে। ভাবুন, যে 19-20 জন রাস্তায় হাহাকার করছেন, সেই 19-20 জন বলছেন আমার বাড়ির লোক এর মধ্যে আটকে রয়েছে, তাদের কি করে পাওয়া যাবে? এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় ট্র্যাজেডি এটা। আর কিছু নিরো বা নির্দিষ্ট কোনো নিরো, সে বেহালা বাজাচ্ছে বা হয়তো ছবি আঁকছে বা কবিতা লিখছে বা ছড়া লিখছে বা হয়তো বইমেলাতে গিয়ে বই কিনছে। এই কান্নার, এই হাহাকারের যে দিনলিপি, সেটা আমাদের প্রত্যেকের না জীবনের অংশ হয়ে গেছে। বাংলায় আছো তো কাঁদতে হবে। একটা সময় বলা হতো, বাঙ্গাল মে রহনা है তো দিদি দিদি कहना है।
তৃণমূল কংগ্রেস বলতো। এখন সেই স্লোগানটা একটু বদলাতে হবে দিদি, এই স্লোগানটা একটু বদলান, আপনার দলের আইটি সেলের লোকেদের বলুন বাঙ্গাল মে রহনা হে তো রোনা ভি হে, কাঁদতে হবে বাংলায়, হাহাকার হবে। এগুলো দিনলিপির মতন, ব্রাশ করার মতন হয়ে গেছে আমাদের জীবনে, মাজন করার মতন হয়ে গেছে আমাদের জীবনে। দেখুন এই কান্না কি করে কম্পেনসেট করবে মন্ত্রীমশাইরা, দেখুন। মেয়ের জন্য ওষুধ নিয়ে যাওয়ার কথা ছিল, তারপর থেকে এইরকম। 3টের সময় লাস্ট কথা হয়েছিল, লাস্ট 3টের সময় কথা হয়েছে, তারপর থেকে আর কথা হয়নি। আমাদের ফ্যামিলি আমরা এই 3জনই, বাড়ির লোক থাকে কিন্তু আমরা এই 3জনই ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে এখানে এসেছিলাম। ছেলেকে ডাক্তার করবে তার স্বপ্ন ছিল, যে বলে সেই জন্য আমরা বাড়ি থেকে গ্রাম থেকে শহরে এসেছিলাম। না কিছু খবর পাইনি। মিন্টুদা বলছে 4 জন বেরিয়েছে, এখন বলছে 37 জন বেরিয়েছে। 37 জনে একজনকে আমাকে দেখাচ্ছে না, এই যে মানে ফুলের যে ম্যানেজমেন্ট করে ও বলছে এই 37 জনের মধ্যে কাউকেই ফোনে পাচ্ছেন না, ছেলের ফোন লাগছে না। 13 জন কারো নম্বর লাগছে না। আপনার ছোট ছেলে বলে মহেন্দ্র গাড়ি লুব, আমি বাবা নিতে হবে না পরে। আমাদের কাছে 250 জন লেবার কাজ করে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে নেব। রয়েছেন এই মুহূর্তে ঝন্টু বড়াইক, রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, মানস ভট্টাচার্য রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, অঙ্কন দত্ত, অশোক ডিন্ডা বিধায়ক। অশোক ডিন্ডার নিজের এলাকারও বহু শ্রমিক এই মুহূর্তে আটকে রয়েছেন, বা এটা আমার বলতে খারাপ লাগছে ঝলসে গেছেন বা কাঠকয়লায় পরিণত হয়েছেন। আমি রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করব, তারপরে আরেকটা পার্টে যাবো, আরেক মন্ত্রীমশাইয়ের কথাই যাবো। রুদ্রাঙ্ক মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, প্রাক্তন সাংসদ, বিধায়ক, খুশি তো তোমরা? মানে এই পুরো ডেজিগনেশনটা বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলিনি শুধু। দিদি কোথায় আসেননি কেন রুদ্রাঙ্ক? হ্যাঁ দেখুন, আজকের দিনে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে যদি কোনো কেউ ব্যথিত থাকে, সব থেকে বেশি উদ্বেগী তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব বুঝলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, তার কাজটা তিনি পূরণ করছেন। আজকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খালি চোখে যে ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত নেই, কিন্তু আপনাদের জানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে এই ঘটনাটার পেছনে তিনি পড়ে আছেন, কি করে মানুষগুলোকে উদ্ধার করা যায়। সব বুঝলাম, এভাবে তো প্রতীক জৈনের বাড়িতেও খাওয়া ঘুম ছেড়ে বাড়িতে বসে কাটাতে পারতেন। দেখুন প্রতীক জৈনের বাড়িতে, প্রতীক জৈন কি বড় লোক, মানে প্রতীক জৈন টাকা পয়সা সামলায় বলে প্রতীক জৈনের বাড়িতে 8 ঘন্টায় পৌঁছে গেছিলেন? অ্যাকচুয়ালি আপনাকে পার্থক্যটা বলে দিচ্ছি কোথায়। প্রতীক জৈনের ওখানে যে ইডির যে কাজটা ছিল, ইডি নিজের কাজের ভেরিফিকেশন ভেঙে একটা ভুল কাজ করতে গেছিল, এখানেও তাই দমকলও পাচ্ছে না। কিন্তু দাদা আমি রুদ্রাঙ্ক, আমার বলতে খারাপ লাগছে, আমি বাংলাদেশের সাথে কোনোভাবে আমার দেশ, আমার মাতৃভূমিকে কোনো রকমভাবে তুলনা করতে চাই না, কিন্তু আজকে বাংলাদেশের লোকে হাসবে, কারণ বাংলাদেশে এরকম 16 ঘন্টা 18 ঘন্টা ধরে এই যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো জ্বলে, এখানে কি আছে যে এত ঘন্টা ধরে জ্বলছিল? হ্যাঁ আপনাকে এই জায়গাটা আমি বলি যে দেখুন, ওখানে একটা খাবার তৈরি করার একটা কোম্পানি ছিল। আমি জানি কি ছিল ওখানে তৃণমূল কংগ্রেস ছিল না, আমি জানি, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে সেটা আমি জানি। শুনুন না দাদা, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা হচ্ছে প্রশাসনকে সামলানো, পুরো রাজ্যটাকে সামলানো। যেমন আপনার কাজ উনি পাচ্ছেন না, আপনার যেমন কাজ হচ্ছে উনি পাচ্ছেন না। আপনার যারা ক্যামেরাম্যান, এটা বললে হয়তো তোমাদের খারাপ লাগবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না কাজটা। হ্যাঁ আপনার মনে হচ্ছে সেটা। রুদ্রাঙ্ক সান্যালকে পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক,
না না, সে তো আপনাকে এখন প্রধানমন্ত্রী করে দেওয়া যেতে পারে। আপনি যেভাবে রুদ্রাঙ্ক বাংলাদেশকে attack সান্যালকে করছেন, পুলিশ মন্ত্রী করে দেওয়া প্রধানমন্ত্রী থেকে আপনি কিন্তু বাংলাদেশ নিয়ে বেশি অ্যাক্টিভ, এটা আপনাকে মানতে হবে। অমিত শাহ বর্ডার আটকাতে পারছেন না, আপনি দাঁড়াতে আমি ভালো হতো। একটা কথা আপনি সেই জায়গায় ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে মনে আছেন। করছি রুদ্রাঙ্ক, আপনি ভারত বাংলাদেশের বর্ডারে যে সারাদিন তোমরা দাঁড়িয়ে থাকেন, রাত exposed 8টা হয়ে থেকে গেছো। 9টা আপনি ভারত বাংলাদেশ বর্ডারেই থাকেন। তুমি আমাকে একটা কথা বলো, মানে লজিকটা তোমার খারাপ লাগছে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিব ছেলেমেয়েগুলোর কাছে এসে পৌঁছাতে পারছেন না। না না, মমতা বন্দ্যোপাধ্যায় জ্যান্ত অবস্থায় শিক্ষকদের কাছে পৌঁছাতে পারেন না, মৃত অবস্থায় ডেলিভারি কর্মীদের কাছে পৌঁছাতে পারেন না। এই অভিশাপ রাখতে পারবে রুদ্রাঙ্ক? না না ম্যাম, দেখুন আপনাকে প্রতীক জৈন কে দাদা? প্রতীক জৈন উত্তরপ্রদেশ বা অন্যান্য কোনো রাজ্যের কোনো একটা জায়গায় কাজ করতো, নয়ডা টয়ডাতে। প্রতীক জৈন এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় পাত্র হয়ে গেল। দেখুন, আমি আবারও আপনাকে বলছি দাদা, আপনি একটা ভালো করে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে একটা নর্মাল কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে কি করতো? ক্যামেরার সামনে ফুটেজ নেওয়াটা কি ওনার বেশি দায়িত্ব? তার মানে সুজিত বসু ফুটেজ নিতে গেছিল, ফিরহাদ হাকিম ফুটেজ নিতে গেছিল, অরূপ বিশ্বাস ফুটেজ নিতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পালন করছে, যার জন্য সারা ভারতবর্ষের বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, ভীষণ ভয় পায়, সামলাতে পারেন। আচ্ছা, আমরা ভয় এই প্রশ্নটা আমিও খুব ভয় পাই। আমিও ভয় পেয়ে এই প্রশ্নটা একটু মিনমিন করে একটু ফুল ফ্রেমে দেখাতে চাই যে কত ঘন্টা হলো। আমাদের পিসিআরকে জিজ্ঞেস করবো, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দিদি এলেন না, কত ঘন্টা হলো? একবার ফুল ফ্রেমে প্লেটটা দেখি, তারপরে আমি আরেকটা পার্টে যাব। কত ঘন্টা হলো আরেকবার দেখি। দেখুন, 41 ঘন্টা হয়ে গেছে, 41 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে শো শেষ করার সময় 42 ঘন্টা হয়ে যাবে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। কিন্তু ফিরহাদ হাকিম এসেছিলেন। আমি অঙ্কন দত্ত এবং বাকিদের কাছে যাওয়ার আগে ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন। ফিরহাদ হাকিম এসে বক্তৃতা, সহজ ভাষায় বলি না বক্তব্য, ইংরেজিতে বলি লেকচার, ওটা ফিরহাদ হাকিম দিয়েছেন। খুব ভালো, উনি ফুটেজ খাওয়ার জন্য যাননি, তৃণমূল সমর্থকদের কথায়। কিন্তু আমাদের প্রতিনিধি পৌলমী যখন ওনাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কই, 30 ঘন্টা 40 ঘন্টা ধরে জ্বলতে দেখলেন, উনি কি বলেছেন একটা পার্ট আমি শোনাতে চাই, এবং ডিরেক্টলি আমি ফিরহাদ দা বা ববিদা আপনাকে কিছু উত্তর দিতে চাই, যেটা পৌলমী সেই সময় অন ফিল্ড আপনাকে ভদ্রতার খাতিরে দেয়নি। এটা শোনার দরকার আপনার। প্রথমে ফিরহাদ হাকিম কি বলেছে শুনি। আমার পুরো মিনিস্ট্রিতে প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে, তারপর সুজিত বোস। এটা মেয়র এলাকা না, আপনাদের এইটাই সমস্যা। আর প্লাসে যে জানেনই না যে কোনটা এলাকা কার। এখানে আপনি তো পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী, এটা পুরো এলাকাও না, এটা পুরো এলাকাও না, ক্যালকাটা কর্পোরেশনও না, কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, আমি এসছি। আমি এটা বাংলার মানুষকে জিজ্ঞেস করছি, তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যখন চুরির অভিযোগ ওঠে তখন তারা এলাকা ভাগ করে চুরি করে? কাটমানি যখন তোলা হয় বলে অভিযোগ হয় তখন তারা এলাকা ভাগ করে? আচ্ছা, ফিরহাদ হাকিম সাহেব, আপনাকে আমি সরাসরি প্রশ্ন করছি, জবাব চায় বাংলা। আপনি চুরির ক্ষেত্রে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেন, আর এখানে লেকচার দিচ্ছেন আমি মেয়র, আমি মানবতার খাতিরে এসেছেন। কেন এসেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন বলেই তো এসেছেন। আপনি পুরমন্ত্রী হিসেবেও যদি নিজে দায়িত্ব নিতে না পারেন, কেন এসে দরকার কি? টিভিতে দেখুন না। জনাব ফিরহাদ হাকিম, আমি ফিরহাদ হাকিম শুধু বলছি না, আমি আপনাকে সম্মান দিয়েই বলছি, আমি দাদাভাইকে সম্মান দিয়েই বলছি, জনাব ফিরহাদ হাকিম, আপনারা চুরিটা কালেকটিভ রেসপন্সিবিলিটি হিসেবে দেখেন। আপনারা এরিয়া ভাগ করে টাকা তোলার ব্যাপারে এরিয়া ভাগ করে নেন না, যে যেখান থেকে পারে টাকা তোলে বলে বড় অভিযোগ। আর এখানে আপনারা ওই পুলিশের মতন এলাকা ভাগ করছেন। কবে থেকে মন্ত্রীমশাই কনস্টেবল হয়ে গেল? এগুলো তো কনস্টেবলের ভাষা। এটা আমার এলাকা নয়, এখানে আমি এফআইআর নেব না, 3 নম্বর কাউন্টারে যাও, 4 নম্বর থানাতে যাও। আমি পিসিআরকে বলবো, এই কালেকটিভ রেসপন্সিবিলিটি চুরির ক্ষেত্রে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল তখন তো গোটা ক্যাবিনেট কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিল। এখানে কেন গোটা ক্যাবিনেটকে স্যাক করা হবে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেট পদত্যাগ করবে না? দেখি। কোনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা অন্যায় করেনি, অন্যায় করবে না, অন্যায় হয় না।
প্রসিডিয়াল মিস্টেক হয় কিনা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং এটা একটা কালেকটিভ পরিবার আমাদের এটা যৌথ দায়িত্ব। আমি সেই ক্যাবিনেটের মেম্বার, আমি অন্যের ব্যাপারে জানি না। অঙ্কন ऐसे कैसे चलेगा? কালেকটিভ রেসপন্সিবিলিটি চুরির ক্ষেত্রে, টাকা তোলার ক্ষেত্রে, ঘুষ নেওয়ার ক্ষেত্রে কালেকটিভলি পার্থদাকে সবাই ডিফেন্ড করবে, আর এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি নেবে না। আমি মেয়র, তো কি হয়েছে অঙ্কন? না, প্রথম কথা, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে বাংলার মানুষের জীবনের কোনো মূল্য আমরা দিতে জানি না, এবং এর পরেও আমরা আমাদের শরীরী ভাষায় এই ঔদ্ধত্য রাখবো এবং ভোটে জিতবো। এই যে পৌর এলাকা, পঞ্চায়েত এলাকা, আমার এলাকা নয় তোমার এলাকা, মমতা ব্যানার্জি এবং ববি হাকিমরা জানেন, সুজিত বসুরা জানেন যে পৌরসভা ভোট হবে, পঞ্চায়েত ভোট হবে, তখন আমরা ভোট লুট করে নেব, ওয়ান ডে ম্যাচ খেলবো, মানুষকে ভোট দিতে দেব না। তারপর সারা বছর পরিষেবা দেওয়ার কি রয়েছে? এই কলকাতার বুকে আজকে যে যৌতুকগৃহে আমরা রয়েছি, বা গোটা বাংলাটাকে যে যৌতুকগৃহে বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস জানে যে এর পরেও আমরা যখন মানুষের সামনে যাব, আমরা মানুষকে বিভিন্ন বিভাজনের রাজনীতি দিয়ে, বিভিন্ন ভুল বুঝিয়ে, বিভিন্ন ভয়ের বাতাবরণ তৈরি করে ভোটের ইস্যু এগুলো হতে দেব না। কিছু বাঙালি, গরিব বাঙালি, তারা পুড়ে মরবে, মরুক, আমাদের কি যায় আসে? আমরা বিভিন্ন অজুহাত তৈরি করব। আজকে কলকাতা মানুষ, আমরা রাজধানী শহরের কথা বলছি, গ্রাম বাংলার কথা ছেড়ে দিন, কলকাতার মানুষ শেষ 6 মাসে কি দেখলো? জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাঙালি মারা যাচ্ছে, 20 জনের ওপর বাঙালি কলকাতায় মারা গেল, কলকাতা শহরের উপকণ্ঠে মারা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে ব্যস্ত থাকেন। এখানে বাঙালি মারা যাচ্ছে কিভাবে? না, আগুনে ঝলসে পুড়ে দগ্ধ হয়ে মারা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কি করছেন? তারা কি অজুহাত দিচ্ছেন? আমরা প্রজাতন্ত্র দিবসে ব্যস্ত ছিলাম। আরে কোন প্রজাতন্ত্র দিবস পালন করছিলেন যেখানে আপনার রাজ্যের প্রজারা ঝলসে পুড়ে মরে যাচ্ছিল? আপনাদের তো মানতে হবে, ওখানে তো সবাই বিজেপির ভোটার ছিল না, আপনাদেরও যারা ভোট দিয়েছিল, আপনাকেও যারা সমর্থন করেছিল তেমনও তো ছিল। আপনি বলছেন দমকল 39 ঘন্টা লাগলো পুরো আগুনটা নেভাতে, কারণ দমকলের মধ্যে আপনি দেখুন 16,000 শূন্য পদ, নিয়োগ হয়নি সেই 2014 সাল থেকে। আপনি বলছেন না দিদি পৌঁছায়নি, দিদি পৌঁছাবেন। আরে দিদি পৌঁছানোর কি দরকার রয়েছে? এই যে অবৈধ নির্মাণ চলছিল, এই যে এইখানে একটা অবৈধ জলাভূমিকে বুঝিয়ে অবৈধভাবে সেখানে গোডাউন চলছিল, দিদির দূতরা তো চলে গেছিল হাত পেতে তোলা নিতে। এখনো দেখুন দিদির দূতরা মাপঝোপ করতে শুরু করছে যে এই তো একটা আগুনে এলাকা পুড়ে গেছে, কারখানা ধ্বংস হয়েছে, এইখানে চলো সিন্ডিকেটের ব্যবসা কতটা খোলা যায়। সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি নিজেদের মধ্যে এখন তৈরি হয়ে গেছে। আমাদের জীবনের মূল্য, বাঙালির জীবনের মূল্য তৃণমূলের কাছে নেই। জনপ্রতিনিধি না এরা, জনপ্রতিনিধি দেখুন অশোক দিনদাকে, দেখুন জনপ্রতিনিধি তার দায়িত্ব তিনি পালন করছেন, এরা করছে না। শ্রেণী বিভাজন, ভয়ঙ্কর রকম শ্রেণী বিভাজন। কালকেলে তখন প্রধানমন্ত্রী জন্মদিন পালন করছিলেন সিকিমে, সেটাও ঠিক আছে, কোনো ব্যাপার না। কবে পালন করেন রে ভাই? কোনো ব্যাপার না, না কোথায় বলেন আপনি জানেন না, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কতক্ষণে পৌঁছেছে, আপনি জানেন না, আপনি জানেন না, আপনার এখানকার এই ধরনের নির্মম মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে মুখ্যমন্ত্রীর অখিলেশ বাঙালি প্রিয় নয়, যে বাঙালি ভোট দিয়েছে, যে বাংলার মুখ্যমন্ত্রী, তাদের পাশে না দাঁড়িয়ে কি বৈঠক করছেন অখিলেশ যাদবের সাথে? কি বৈঠক করছেন অখিলেশ যাদবের সাথে? দুজনকেই আমি থামাচ্ছি। আমি ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে ঝন্টু বড়াইক খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে বলবেন, এটা আপনারাও একটু নজর দিন, কারণ সত্যিই তো এটা আমাকে আমার এক সহকর্মী নিউজ রুমে সে এমনিই জিজ্ঞেস করলো যে আচ্ছা ময়ূক, এটা কি ইউজুয়ালি মানে অন্যান্য রাজ্যেও এতটা টাইম লাগে? মানে আমাদের কাছে এত টেকনোলজি অ্যাডভান্সড হয়েছে, এখন জানেন তো ফায়ার বল পাওয়া যায়, মানে একটু টেম্পারেচার বাড়লেই সেই বলটা ফেটে যায় এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যে তৈরি হওয়ার যে ব্যাপারটা সেটাকেও অ্যাবজর্ব করে নেওয়া যায়। ফায়ার এক্সটিংগুইশার মেশিন আছে, বড় বড় বিভিন্ন কারখানাতে বিভিন্ন রকমের গ্যাজেট আছে, একটা গোটা ইন্ডাস্ট্রি আছে যারা ফায়ার ম্যানেজমেন্ট
ডাউস করা অর্থাৎ অগ্নি নির্বাপনের সঙ্গে যুক্ত। আর আমাদের রাজ্যে আমি জানি না এই ডিজি ফায়ার তিনি বলছেন ফায়ার অডিটই হয়নি। ফায়ার অডিট ব্যাপারটা কি? হাতি না ঘোড়া। অর্থাৎ ধরে নিন এই জলের গ্লাসটা পরিষ্কার না অপরিচ্ছন্ন, এই জলের গ্লাসটা মাজা হচ্ছে কিনা, ময়ূককে যে জলটা দেওয়া হচ্ছে সেই জলটা ভরা আছে না খালি আছে, এইটুকু দেখা, মানে নজরদারি। মা বাবা দেখে না বাচ্চারা ঘুমিয়েছে কিনা, বা আমরা মোবাইলে মাঝে মধ্যে একটু নোটিফিকেশন দেখে নিই না, ওরকমভাবে এই ফায়ার অডিট হচ্ছে না এই রাজ্যে। ডিজি ফায়ার কি বলেছেন শুনুন। স্যার, একটা বিষয় বললেন যে হয়তো এই দিকটায় ফায়ার অডিট বা নজরদারি হয়নি, সেই নজরদারিটা হয়নি তার কারণ কি আপনার ডিপার্টমেন্টের ল্যাব? হিউম্যান ল্যাবস বলতে পারেন, ডিপার্টমেন্টাল ল্যাবস হতে পারে না। মানে ডিপার্টমেন্ট কি দায়ী স্বীকার করবে যে একদম আপনাদের ফল্ট ছিল এটা? কেন ডিপার্টমেন্টাল ল্যাবস কেন হতে পারে না স্যার? আপনি সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না। তার মানে সমস্যা থাকবে আপনি বলছেন? আছে সমস্যা আছে, তার সমাধান জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এতগুলো মানুষের প্রাণ চলে গেল, এখনো পর্যন্ত দুঃখের ব্যাপার আছে, আমরাও দুঃখিত আছি। ফায়ার ডিপার্টমেন্ট কখনো চায় না কি কারো লাইফ যায়, তার চেষ্টাই আমরা সবসময় করে যাই। আচ্ছা, আপনি বললেন যে এফআইআর হবে, সেই এফআইআর কি এগেইনস্ট আননোন পারসন করবেন না একেবারে নাম ধরে এই গোডাউনগুলো যাদের? পুরো ব্যাপারটা দেখে নি তারপরে তো বলতে পারবো। আর ঝন্টু বারাইক এগুলো নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আরেক মন্ত্রীমশাই তিনি বলছেন যে মিডিয়া কেন দেখেনি, মিডিয়ার নজরদারি থাকা উচিত, পঞ্চায়েত এলাকায় কি করে হচ্ছে, কি করে ফায়ার অডিট হচ্ছে না। মানে এরপরে না আমাদেরও মনে হয় দূর কী হবে, টিভিটা বন্ধ করি ঘুমাই, এই সংস্কার হবে না বোধহয়। দেখুন একবার ঝন্টুদা, আপনি একবার দেখুন যে জনাব ফিরহাদ হাকিম ঠিক কী বলছেন। পঞ্চায়েতের নজরদারি কি এড়িয়ে গিয়েছিল দাদা? না, আমি বলছি তোমার নজরদারি কেন করেনি? তুমি ঘটনার পরে এসছো, তো আগে একটা দুটো ফ্যাক্টরি দেখাও না যেখানে এরকম গাফিলতি আছে। প্রেসও তো আমার বন্ধু, তো শুধু আমি ওর ওপর ডিপেন্ড করি, প্রেসের ওপরও ডিপেন্ড করে আছি। তুমি দেখাও যে কোথায় কোথায় নজরদারি এড়িয়ে এরকম ফ্যাক্টরি চলছে, তাহলে নিশ্চিতভাবে অ্যাকশন নেব। জনাব ফিরহাদ হাকিম এতটা সম্মান আমাদের দেন, এরপরে কোনোদিন বলে দেবেন রিপাবলিক বা মিডিয়াই হচ্ছে মুখ্যমন্ত্রী, পুরো ক্যাবিনেটটা মিডিয়া চালাচ্ছে। এই অবস্থা এখন ঝন্টু বারাইক, আমার মনে হয় বড় সড়ো কোনো দুর্নীতির গন্ধ এখানে রয়েছে এবং এটা ফায়ার ডিপার্টমেন্ট বা দমকল দপ্তরে কোনো বড় সড়ো কোনো কাণ্ড ঘটছে, যেটা আমাদের আরও ডিপ ইনভেস্টিগেশন করতে হবে। আমি প্রথমে ওই অংশটা টাচ করি যে মিডিয়ার দায়িত্ব। আমি বলছি তৃণমূলের এন্টায়ার ক্যাবিনেট ইনক্লুডিং 164 ধারা অনুযায়ী যে ক্যাবিনেটের সব কিছুর বিরোধী একজন বিধায়ক একজন কাউন্সিলরের যদি ব্যর্থতা, সেটাও সিএম এর উপরে যেটা বার্তায় তৃণমূল বিশ্বাস করে না। তাই পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি যে শব্দটা আমি বারবার ইউজ করি, তৃণমূলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে দুর্ঘটনা হলে পরে দায়িত্ব তোমাদের সবার, ইডি সিবিআইয়ের, কিন্তু পাওয়ারটা এনজয় আমরা করব। এবার প্রশ্নটা হচ্ছে দুর্নীতি আছে দুটো অংশে, একটা দমকলের, একটা ভূমি রাজস্ব দপ্তর বা জলাশয়ের আইনের। ময়ূক মাথায় রাখবে, এখানে আন্তর্জাতিক জলাশয় আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। যেই আইনটা 71-এ আন্তর্জাতিক রামসরের আইনে ভারত যখন ইনক্লুড হয়, তখন মমতা ব্যানার্জি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির বিরোধী নেত্রী, তিনি মেনেছিলেন আইনটা। ভারত যখন চুক্তি সই করে, ভারতের দুটো জলাশয়ের মধ্যে ইনক্লুড করে, তার মধ্যে ওয়েস্টল্যান্ড, যেটা পূর্ব কলকাতার অক্সিজেন, যার 30% তৃণমূল নিজে বুঝিয়ে দিয়ে বেআইনিভাবে ওখানে জলাশয় বুঝিয়ে দিয়ে এই বেআইনি কাজটা করেছে তৃণমূল। অর্থাৎ জলাশয়ের যে আইন, সেই এক্সিস্টিং আইনটাকে বেআইনি বুড়াঙ্গল দেখিয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়াঙ্গল দেখিয়েছে। এটা গেল একটা দুর্নীতি। দ্বিতীয়, দমকলে তোমাকে আমি বলি গর্ব হয়, 1820 সালে ভারতবর্ষের প্রথম স্থায়ী দমকল কলকাতা। ব্রিটিশদের লন্ডনের পরে সবচেয়ে প্রেস্টিজিয়াস অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কলকাতায়, গর্ব করতো ওরা। স্থায়ী, অস্থায়ী হিসাবে বোম্বাইতে হয়েছিল 1803-এ। এই স্থায়ী দমকল যারা লন্ডনের মতন এফিসিয়েন্ট ছিল, আজকে তারা লণ্ঠন ধরিয়ে দিয়েছে বাংলার মানুষের কাছে। বলি তোমাকে, 2023 সালে 25শে জুলাই মাননীয় দেবাংশু বসাকের হাইকোর্টের বেঞ্চ সরাসরিভাবে অসন্তোষ প্রকাশ করে রাজ্যকে অর্ডার দিয়েছিল। কি করছেন? অস্থায়ী কর্মী ভরে দিয়েছেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী
সমস্ত দক্ষ কর্মীদের রাখতে হবে, সেখানে 50% অস্থায়ী কর্মীরা রিক্রুট করেছে। এবং জানো তাদের 1 ঘন্টা পিছু কত টাকা দেওয়া হয়? অনলি 7 রুপিস। এই 7 রুপিসে ওদের যোগ্যতা নিয়ে আমি করছি না, ওদের অসম্মান করছি না, না আছে ওদের কোনো ট্রেনিং না আছে। এটা অঙ্কন বিজেপি মুখপাত্র অঙ্কন বলছিল যে এটা দমকলের বাজেট বরাদ্দ মূল বাজেটের নাকি 0.00013%, একদম 1%ও নয়। এবং শোনো, যেই দমকল ছিল পুলিশের পার্ট সেটা আলাদা হয়েছে শুধু নয়, আজকে তার অবস্থা এমন জায়গায় যে ন্যাশনাল রেকমেন্ডেড অথরিটি ভারত সরকারের, তারা যখন বলছে, রেকমেন্ডেশন কমিশন যখন বলছে পশ্চিমবঙ্গে 23টা জেলায় 2000 দমকল কেন্দ্র দরকার, আছে কটা জানো? 166টা। এবং তার চিত্র শুনবে, আমার কথা নয়, রাজ্য সরকারের দেওয়া হলফনামা বলছে তার মধ্যে 751টা পদ ফাঁকা 1500টার মধ্যে। এমনকি ড্রাইভার কত আছে তুমি শুনবে, যেখানে 9415টা কর্মী দরকার সেখানে আছে 3714টা, 72% সিট ফাঁকা। শুধু তাই নয়, এখানে নেই কোনো ডেপুটি, নেই কোনো অ্যাসিস্ট্যান্ট মোবিলাইজ পারসন। শুধু তাই নয়, দমকলটা এমন জায়গায় চলে গেছে যে এখানে বেআইনিটাই আইন। ফলে ওরা কিভাবে আমি ঠিক এই জায়গাতে দীপাঞ্জন দা দীর্ঘদিন ধরে মানে এই সিকিউরিটি সার্ভিসের সঙ্গেও যুক্ত। দীপাঞ্জন দা এই ফায়ার সেফটির সঙ্গেও দীর্ঘদিন কাজ করেছেন। দীপাঞ্জন দা, মানে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম, আমরা নিউজ রুমেও আলোচনা করছিলাম, একটা আগুন নেভাতে এই এরকম একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা। আমি মানছি যে ঠিক আছে, আগুন যেভাবেই হোক কারোর হাতে থাকে না, অগ্নিদেব যদি জ্বালাতে চান কিছু তিনি জ্বালাবেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আমরা করতে পারি। মানে বাংলাদেশে এরকম দেখেছি আমরা গার্মেন্ট ফ্যাক্টরিতে, আমাদের বাংলাতে এরকম অবস্থা। দেখো ময়ূক, সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে ফায়ারের ক্ষেত্রে সবসময় বলা হয় প্রিভেন্টিভ মেজার ইজ অলওয়েজ মাচ বেটার দেন কন্ট্রোলিং ফায়ার। না, এখানে প্রিভেন্টিভ মেজার নেই। প্রথমত ফায়ার অডিট হয় না। তুমি বড় বাজারে যে কি সব মার্কেট আছে যেখানে ওই বাৎসরিক বা ত্রৈমাসিক আগুন লাগতে থাকে, বাঙ্গুর মার্কেট, বাগড়ি মার্কেট আই বিলিভ, তো এটা তো সমস্যায়। আজকে এখানে যে একটা এমন যদি কোনো ফ্যাক্টরি আছে যেটাতে জ্বলনশীল পদার্থ রয়েছে, সেখানে কোনোদিন ফায়ার অডিট হয়েছে যে যদি আগুন লাগে তা আমার ওয়াটার সোর্স কোথা থেকে আসবে যেখানে আমি আমার দমকলগুলো জল দিয়ে বোঝাতে পারবে? তোমাদের আর্কাইভে পেয়ে যাবে, ঘুনি বস্তিতে যখন আগুন লেগেছিল তোমরা দেখাচ্ছিলে এবং তোমাদের সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছিল এবং ওখানকার আশেপাশের লোকেদের, তারা বলছিল যে প্রথম 7-8টা যে দমকল এসেছিল তাতে জল ছিল না। ভাবা যায়, দমকলের ফায়ার ব্রিগেডে গাড়ি আসে, তাদের জল ছিল, পাইপ ফাটা, আমি সেটা বলতে যাচ্ছিলাম, পাইপ ফাটা ছিল, লোকাল লোকরা পাইপ মেরামত করে দিচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলেন ঝন্টু বাবু, যে অস্থায়ী কর্মীরা তারা কেন করতে পারে না বা করে না। 1 নম্বর, যতটুকু তুমিও জানো, দমকলে যত অস্থায়ী কর্মী সব ওই রোল বিক্রেতা, দাদার কর্মচারী বা দাদার ভাইয়েরা, তাদের কোনো ট্রেনিং আছে না কিছু। দ্বিতীয়ত, অস্থায়ী কর্মীদের সব থেকে মারাত্মক, তাদের কোনো ইন্স্যুরেন্স হয় না। এটা আগুনের সঙ্গে খেলতে যাব, লড়াই করতে যাব, আমার ইন্স্যুরেন্স নেই, আমি জ্বলে পড়ে যাব। ভাই, দাদাকে কয়েক লাখ টাকা দিয়ে আমি অস্থায়ী চাকরিটাও পেয়েছি, কারণ বাংলাতে এরকমই অবস্থা, কর্ম যা দিচ্ছে চাকরি টাকরি, সেখানে কেন তারা জ্বলে পুড়ে মরতে যাবে ভাই? দ্বিতীয়ত, এই যে তুমি একটা বলছিলে ফায়ার বল, এটা মনো অ্যামোনিয়াম ফসফেট বা যেটা পপুলারলি বলা এবিসি ড্রাই পাউডার, এই ফায়ার বল 190 ডিগ্রি টেম্পারেচারে আপনা ফেটে যায় এবং সমস্ত এলাকাটা স্মোদারিং করে, আগুনের ওপর একটা কম্বলের মতো বিছিয়ে দেয় যাতে আগুনটা অক্সিজেনের সাহায্যে বেড়ে যেতে না পারে, আগুন বন্ধ হয়। আমি মুম্বাইয়ের কথা বলছি, মহারাষ্ট্র না। মুম্বাইয়ে প্রতি কটা ফায়ার স্টেশনে 2500 ফায়ার বল থাকে এবং ফায়ার বলগুলোর দাম হচ্ছে 2 থেকে 2500 টাকা, 3000 টাকা ম্যাক্সিমাম, 2 কিলো এক একটা ফায়ার বল। কত টাকা দাম হয়? আর এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিগুলোতে কত কোটি টাকা দিয়েছেন। একজন বলছিলেন না, মুখ্যমন্ত্রী না খেয়ে না জেগে, রাত জেগে নাকি সমস্ত খবরাখবর নেন। আমি আবার খুব ভয় পাই, অভয়া মৃত্যুর পরে ঝাড়খণ্ড থেকে না খেয়ে না দিয়ে উনি নাকি সারা রাত ফোন করে মনিটরিং করেছেন। তারপর তো সেটা ইতিহাস, আমরা জেনে গেলাম, নো ওয়ান কিল্ড,
অভয়া। শুধু তাই নয় দীপাঞ্জন, আমি আপনাকে যেহেতু রাত 8:30 বাজে, রাত 8:30টায় আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট আমি দেখাবো বলে দর্শককে বলেছিলাম, একবার সেই প্লেটটাও নিয়ে নিই। 30% হারে সমস্ত দায় চাপিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে 30% আমি জানি না, কিন্তু 30% খুব ইন্টারেস্টিং একটা বাইট। আমি অশোক ডিন্ডার কাছে যাওয়ার আগে এই অংশটা দেখাবো। 30%র ঘাড়ে সব হিংসার দায়। এই 30% কারা আমি জানি না। তাহলে সবই যদি 30% করবে, পুলিশ মন্ত্রী কী করবে? আমি একবার, যেহেতু আপনাদেরকে আমি বলেছি যে এই অংশটা নিয়ে আলোচনা করব, আমি আলোচনা করব, কিন্তু বাইকটা একবার শুনিয়ে দিই। কি এই 30%? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি 30%-র কথা বলছেন শিল্পপতিদের সামনে? শুনি। अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज होता है ना तो रेल रोक करके बैठता है। हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफिक। অশোক ডিন্ডা এই মুহূর্তে রয়েছেন। অশোক ডিন্ডা, মানে আপনি বিধায়ক, কিন্তু বাংলার অবস্থাটা খারাপ। এই দীপাঞ্জন চক্রবর্তী যে কথাগুলো বলছিলেন, আমি ভাবছিলাম যে ফায়ার বল তো ছেড়ে দাও, অনেক ফায়ার এক্সটিংগুইশারও হয়তো এই মুহূর্তে দমকলের দপ্তরগুলোতে নেই এবং তারা শুনছেনও, কিন্তু তাদের অসহায়তাটা হচ্ছে তারা মুখ খুলে কিছু বলতে পারবেন না, কারণ তাদের চাকরিটা হয়তো চলে যাবে। তোমার কনস্টিটিউয়েন্সিতে এই মুহূর্তে কি অবস্থা? অনেকে আমি শুনছি নিখোঁজ হয়ে আছে। 10 জন এই মুহূর্তে নিখোঁজ আছে আর একজন বেঁচে ফিরেছে, এবং তার মুখে শুনেছিলাম যে পুরো ঘটনাটা আমি শুনেছিলাম, এবং আমাদের কর্মীরাও তাদের বাড়িতে গেছে, এবং বিভিন্ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যারা যারা আজকে নিখোঁজ মানে কি তারা নেই। আমি ওইখানে কাল থেকেই আমি ওখানে ছিলাম, আজকেও গিয়েছিলাম, পুরো ওখানে সমস্ত পুরো ছাই হয়ে গেছে। এবং আমি শুধু একটা জিনিস খুবই খারাপ লাগলো যে মাননীয়ার আমাদের দিদির পুরো একদম মেনু কার্ড আছে। আপনি বাজ পড়ে মরলে 2 লক্ষ টাকা, জলে ডুবে মরলে 1 লক্ষ টাকা, হ্যাঁ, রেপ হলে 10 লক্ষ টাকা, এই আগুনে পুড়ে মরলে 5 লক্ষ টাকা। এই যে মেনু কার্ড, এইগুলো, এই যে একটু আগে এক্ষুনি আমাদের শুভ্রাংশু বলছিল ভাই, ওই হ্যালো যাই হোক রুদ্রাংশু বলছিলেন যে খুব দিদি খুব চিন্তিত, খুব উদ্বিগ্ন, মানে বাংলার মানুষকে নিয়ে। আমি তো ভাবছি গরু ছাগল, মানে বাংলার মানুষ হচ্ছে গরু ছাগলের মতো দরদাম দিয়ে তাদের মৃত্যুকে কেনা হয়, মহিলাদের ধর্ষণ হলে তাদেরকে কেনা হয়। এটাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আজকে যে মন্ত্রীরা অরূপ বিশ্বাস গিয়েছিল কালকে, তারা কোনো পরিবারের সাথে কথা বলেনি, কোনো পরিবারের লোককে নিয়ে থানাতে গিয়ে একটা মিসিং কমপ্লেন করেনি। ওখানকার এমপি সাহেবা উনিও এসে মুখ দেখিয়ে গেছেন, কেউ থানাতে নিয়ে গিয়ে কেউ কমপ্লেন করেনি, কেউ পরিবারের সাথে নেই। দিদি এখনো পর্যন্ত নেই, প্রায় 42 ঘন্টা হয়ে গেছে দিদি, অথচ আইপ্যাকের অফিসে গিয়ে প্রতীকজনের বাড়িতে দৌড়ে যাচ্ছে, সেখানে প্রাণভমরা আছে। পরিবারের লোকের প্রাণভমরা থাকলে দিদি ছুটে যায়। এখানে বাংলার মানুষ দিদির পরিবার নয়, সেটা বারবার বাংলার মানুষকে বুঝতে হচ্ছে। ঠিক ঠিক, আমি এটা মনে করি এই মুহূর্তে আমাদের ময়না পূর্ব মেদিনীপুর খুবই মানে খুব বাজে অবস্থাতে আছে। প্রায় আমি নিজে দাঁড়িয়ে থেকে 16 জনকে আমরা এফআইআর মিসিং ডায়েরি করা হয়েছে, এবং 3 জন মাত্র বেঁচে ফিরেছে, সুতাঘাটার 2 জন এবং ময়না বিধানসভার 1 জন। আবার আমার ময়নারই একজন মাত্র 16-17 বছরের ছেলে, জাস্ট 11 পরীক্ষা দিয়ে সে জাস্ট ঘুরতে আসার নাম করে এসেছিলেন ওখানে, সেও নেই। তাদের পরিবারকে আমি কিভাবে তাদের কাছে দাঁড়াবো সেটাই ভাবছি। শুধু 5 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, তাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই। এইটা কি ক্ষতিপূরণ বলে? ক্ষতিপূরণ এরকম হওয়া উচিত, আজকে যে জায়গাতে আজকে কারখানাটা হলো, সেই কারখানার পারমিশন কে দিল? সেখানে ভূমি দপ্তরের এখানে মিনিস্টারকে মমতা ব্যানার্জি স্বয়ং নিজে। ওইখানে জলাশয়, ওখানে বিশাল বিশাল ঝিলে ভর্তি ছিল, মাছ চাষ হতো। ওখানে ভূমি দপ্তরের আজকে মন্ত্রী হচ্ছে আমাদের মমতা দিদি, উনি পারমিশন কি করে দিলেন ওখানে জায়গা ভরিয়ে ওখানে ফ্যাক্টরি করার? ওখানে রাস্তা নেই, ওখানে অঙ্কন কিছু বলছিলে, অঙ্কন তুমি কিছু মাঝখানে কাটছিলে।
না, আমার একটাই কথা, এখানে এই অশোকদা রয়েছেন, অশোকদারা বিজেপির পরিষদীয় দল যখন পরিষ্কার করে জিজ্ঞাসা করেন যে ভূমি দফতরের অডিট হয়েছে কোথায়, অশোকদাকে এখানে জিজ্ঞাসা করুন ভূমি দফতরের মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পরিষদীয় দলের প্রশ্নের এক শব্দ কখনো উত্তর দেননি 5 বছরে। আজকে দুর্ভাগ্যের কথা চিন্তা করুন, আজকে আমাদের সকলের পরিবারের বিপদ হতে পারে, আমার বিপদ হতে পারে, রুদ্রাঙ্কর বিপদ হতে পারে, আমাদের পরিবারের কোনো সদস্যের বিপদ হতে পারে। আজকে পশ্চিমবঙ্গের যে অর্থ বাজেট, সেখানে বাজেটারি অ্যালোকেশন চিন্তা করুন, মাদ্রাসার জন্য 5,602 কোটি টাকা, আর দমকল, যে দমকল আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, তার জন্য মাত্র 523 কোটি টাকা, অর্থাৎ 9% মাদ্রাসার বাজেট বরাদ্দ, 9% বরাদ্দ দমকলের জন্য। তাহলে এই দমকল নিয়ে আপনি কোন আধুনিক পরিকাঠামো প্রত্যাশা করবেন? একদম আমি ঠিক এই জায়গা থেকে একদম আমি যেহেতু আরো দুজন বক্তা এখনো বলেননি, মানস ভট্টাচার্য এবং নীলাদ্রিদা দুজনেই বলেননি। মানসবাবু দেখুন, পলিটিক্স তো পলিটিক্সের জায়গায় থাকবে। আজকে তৃণমূল আছে, কালকে হয় হেরে যাবে, নয় আবার আসবে, আবার হয়তো কোনোদিন বিজেপি আসবে, বড়োভাবে হয়তো কংগ্রেস কোনোদিন মাথা চালা দেবে। কিন্তু আমরা বাংলার মানুষ, বাঙালি হিসেবে ঠিক কোন জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি? দেখুন, আমাদের কাছে না শিল্প নিয়ে এখন আলোচনা করছি, আমি আসামে ঘুরে এলাম, সেমিকন্ডাক্টর নিয়ে কথা হচ্ছে, ওড়িশাতে 8 লেন এলিভেটেড করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের এখানে আমরা চিংড়িহাটার ওই 500 মিটার জায়গাতে কেন ওই ফ্লাইওভারটা করতে দেওয়া হবে কি হবে না তাই নিয়ে আলোচনা করছি। দীপাঞ্জন দা মহারাষ্ট্রের কথা বললেন, মহারাষ্ট্রের প্রতি ফায়ার স্টেশনে এত ফায়ার বলস, মানে আমি বলছি আমাদের এরপরে তাহলে জঙ্গলে বা গুহামানব হিসেবে চলে যাওয়া উচিত, কারণ আমরা তো সামনের দিকে এগোচ্ছি না দাদা, বাংলা ক্রমশ পিছনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো, প্রথমেই বলা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী কখন সামনে আসবেন। অঙ্কন বলছিল মানুষের জীবনের মূল্য নেই এখানে, না, ব্যাপারটা সেরকম নয়। সেটা হচ্ছে মানুষের এই যে পুড়ে মারা গেছে যারা, তাদের সংখ্যা এবং মূল্য এখনো নির্ধারিত হয়নি। যখনই সেই নির্দিষ্ট সংখ্যাটা জানা যাবে তখনই নির্দিষ্ট প্যাকেজ ঘোষণা হবে। আগামী 2-3 দিনের মধ্যেই সেই প্যাকেজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সামনে আসবেন, এটাই আমরা দেখে আসছি। হয় তার পরিবারের কাউকে চাকরি বা তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। যেহেতু মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়, সে কারণে তিনি সামনে আসছেন না, নির্ধারিত হয়নি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে শুধু ফায়ার বল নয়, গুজরাটের সমস্ত কারখানায় অটো ফায়ার এক্সটিংগুইশার লাগানো বাধ্যতামূলক, যেটা অটোমেটিক্যালি তাপ বাড়লে আগুন নেভাতে সাহায্য করে। কলকাতায় কোথাও সেই ব্যবস্থা আছে বলে মনে হয় না। তৃতীয়ত, জন্টেদা বলছিলেন যে কোর্টের নির্দেশে এখানকার কলকাতার ফায়ার ব্যবস্থা নিয়ে, তার সঙ্গে আমি একটা অ্যাডিশন দিই, সেটা হচ্ছে 2018 সালে 1482 জন, 1482টা ফায়ার ডিপার্টমেন্টের পোস্ট খালি ছিল, তার নোটিফিকেশন জারি হয়। দুঃখের ব্যাপার 8 বছর পেরিয়ে গেছে, সেগুলোর নিয়োগ এখনো হয়নি। কোর্টকে জানানো হয়েছে সেটা অনগোয়িং প্রসেস, অর্থাৎ প্রায় 1500 পোস্ট খালি ফায়ার এক্সপার্ট, এখনো পর্যন্ত 8 বছরে নিয়োগ হয়নি। মূল সমস্যাটা হচ্ছে যখন একটা ব্রেন পচে যায় না, তখন একজন ব্যক্তিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এক সময় বাঙালির মেধা বা কলকাতার বুদ্ধিজীবী হিসাবে যারা কলকাতা আমাদের বাঙালির ব্রেন হিসাবে মেঘনাদ বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র, এদের জানতাম। এখন যদি সেই ব্রেনটাই পচে গিয়ে থাকে, তুমি সিস্টেমটাকে দায়ী করে কি করবে? পুরোটাই বাঙালিকে স্বপ্ন দেখতে ভুলিয়ে দেওয়া হয়েছে। তুমি শিল্পের কথা ছেড়েই দাও, তাকে বলা হচ্ছে ভাই বিয়ে করলেও টাকা পাবে, স্বামী মরলেও টাকা পাবে, মানে পুরো ভিক্ষাজীবী একটা শ্রেণী যাদেরকে স্বপ্ন দেখতে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমি দেখছিলাম যে সব থেকে ভালো ফায়ার ব্যবস্থা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে টোকিও, মেলবোর্ন, পার্থ, সেগুলোর কথা ছেড়েই দাও যে তাদের কি ফায়ার ব্যবস্থা। আমরা কি ব্যাঙ্গালোর যে অ্যালার্মিং সিস্টেম, চেন্নাই বা মুম্বাইয়ের ধারে কাছেও যেতে পেরেছি? পারছি না, কারণ আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি। আমাদেরকে স্বপ্ন দেখানো ভুলিয়ে দেওয়া হয়েছে যে বাংলাকেও একদিন আমরা সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারি। সুতরাং কিছু করার নেই। এইভাবে একটা জাতিকে যদি পুরোটাই ভাতাজীবী হিসাবে পরিণত করা হয়, তাহলে এই রকম অবস্থায় হবে, আমাদেরকে পুড়ে মরতে হবে। কতগুলো দেহ পুড়ছে না ময়ূরটা, খারাপ লাগছে খুব, মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুড়ছে, পশ্চিমবঙ্গের কঙ্কাল দেখছি আমরা। ঠিক, কিন্তু প্রবলেমটা হচ্ছে নীলাদ্রিদা যে এই যে
20 জন না 22 জন, মানে এক্স্যাক্ট সংখ্যাটা কত আমরা এখনো জানি না। আমরা প্রাইম টাইমে আলোচনা করছি, আমরা কিন্তু উইদাউট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স করছি, কারণ এই মুহূর্তে ভেতরে কতজন মণ্ড পাকিয়ে এই মুহূর্তে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, কতগুলো দেহ রয়েছে আমরা কিচ্ছু জানি না এখনো। 19টা 20টা এফআইআর নিখোঁজ ডায়েরি এই মুহূর্তে আমরা জানি দায়ের হয়েছে বাড়ির তরফ থেকে। প্রবলেমটা একটাই নীলাদ্রিদা, পলিটিক্যাল দলগুলো আসবে যাবে, কিন্তু আমরা তো থাকবো, এই দেশটা তো থাকবে। বাংলা একটা সময় কি ছিল এবং যেটা মানসদাও বলছিলেন কি হচ্ছে, আমাদের বেসিক্স আমরা যদি না পাই, এই সরকারটা তাও থাকছে এবং অধিকাংশ মানুষ এই সরকারটাকে টলারেটও করছে। মানে এটা কিছুটা অস্বস্তিকর লাগছে না ব্যাপারটা? না না ময়ূক, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দেখবেন না। পুরো কলকাতা এবং তার চারপাশের এলাকাটাই একটা জ্যোতিগৃহ হয়ে গেছে। যে কোনো জায়গায় এই ঘটনা যে কোনো দিন ঘটতে পারে। আপনি ফায়ার অডিট নিয়ে প্রশ্ন করছেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই কলকাতার কোথায় কোথায় কোন বিজনেস হাউসে ফায়ার অডিট ঠিকভাবে হয়? আজকে জনাব ফিরহাদ হাকিম মিডিয়াকে বলছেন আপনারা খবর দিন না কেন, অর্থাৎ কাল হয়তো উনি আপনাকে অফার দিতে পারেন নির্বাচনের ফল টল বেরোনোর পর, আপনি মেয়র হয়ে যান না কেন, আমি চালাতে পারছি না, মিডিয়াতে সব ছেড়ে দিতে পারেন তারা। কারণ তারা জানেন, তারা বেসিক সেফটি, উন্নয়ন তো পরের কথা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় না ময়ূর। আমরা আমাদের বেসিক সেফটিটা অন্তত দিতে পারছি না মানুষকে। আর এই তৃণমূল সরকার এক সময় বলেছিল ময়ূর মাটি মানুষের সরকার, সেখানে সাধারণ মানুষের কোনো প্রাণের দাম নেই, সাধারণ মানুষ জ্বলে পুড়ে। আমি জানি না আপনি এই খবরটা আগে পেয়ে গেছিলেন কিনা, কিন্তু জনাব ফিরহাদ হাকিম অ্যাকচুয়ালি আমাদেরকে ব্লেম করেছে এবং এটা একদম নির্দিষ্টভাবে বলেছে। আমি শোনাই, তারপরে আপনার প্রতিক্রিয়া। আমাদের প্রতিনিধিকে বলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসেননি সেটা নিয়ে আমাদের প্রতিনিধি ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করছেন, আমাদের প্রতিনিধি পৌলমীকে ফিরহাদ হাকিম বলছেন সে তো তোমাদের এডিটারও আসেনি, তোমাকে পাঠিয়েছে কেন? মানে এটা কি দেবেন কালকে দেখবেন। একবার একটু শুনে প্রতিক্রিয়াটা নিই, এটা খুব মজার একটা সিকোয়েন্স, একবার শুনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য অনেক জায়গায় ছুটে যান, সেক্ষেত্রে এখানে এতগুলো মানুষ তিনি মারা গেলেন, 8 জন মানুষ মারা গেলেন, 11 জন নিখোঁজ, এখনো পর্যন্ত তিনি আসার সময় পেলেন না। আপনার এডিটারও আসেনি তো, আপনাকে পাঠিয়েছে কেন? জুনিয়র লোককে এডিটার এলো না, ছাড়ুন। নীলাদিদা কি বলবেন? আমরা সরকার চালাচ্ছি, রিপাবলিক সরকার চালাচ্ছে। না না না, মমতা দেবী কেন আসেননি, মাননীয় মুখ্যমন্ত্রী কেন আসেননি, একটা কারণ আমি আপনাকে বলতে পারি, উনি রিপাবলিক বাংলার রিপোর্টারদের ভয় আসেননি। যেখানে উনি যাচ্ছেন, যেখানে উনি এই ধরনের কাজে জড়িয়ে পড়ছেন, আপনারা এত কঠিন প্রশ্ন করছেন। আজ দেখুন না, ফিরহাদ হাকিমকে কার্যত পালিয়ে যেতে হলো আপনাদের প্রতিনিধির প্রশ্নে। আর যদি ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকতেন, তিনি যদি রিয়্যাক্ট করতেন, সামনে ভোট, আর এই ভয়টা তো মনের মধ্যে থাকে, এর রিয়াকশন, এই আগুনটা কিন্তু এখানে শুধু লাগেনি ময়ূক, সারা বাংলায় মানুষের মনে লেগেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার ন্যারেটিভও, তার ন্যারেটিভ জ্বলে পুড়ে খাক হয়ে যেতে পারে। দীপাঞ্জন দা 30 সেকেন্ডস হাত তুলছেন, দীপাঞ্জন দা 30 সেকেন্ডস। এই যা শুনছি যা দেখছি, আমি একটাই কথা বলতে, এডিটর হিসেবে তো যাওয়া উচিত ছিল ঠিকই, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি কারণ এডিটর যায়নি রিপাবলিক বাংলার। ময়ূক দেখো, আমি একটা কথা বলি, যা দেখছি চারদিকে, যা শুনছি ক্রমাগত বাংলা নিয়ে, মাঝে মাঝে মনে হয় যে আমরা আমাদের এই সহনাগরিক এই মানুষদের সঙ্গে যা করছি তাতে কি ঈশ্বর আমাদের ক্ষমা করবেন? তারপরে চারদিক দেখে মনেই হয় যে ঈশ্বর এই রাজ্য ছেড়ে চলে গিয়েছেন অনেক দিন আগে। অনেকে দুষ্টু লোকরা বলছে ঈশ্বর চলে গিয়েছেন, এখন আল্লাহ ঢুকছেন গুটি গুটি পায়ে। বাঙালির কি হবে? কোথায় যাচ্ছি আমরা জানি না। দেখো উত্তর খুঁজে পাও কিনা তোমরা। না, আমাদের উত্তরটা পেতে হবে, আমার সময় একেবারে শেষ। কিন্তু একটা কথাই বলছি, এই যে এতজন মানুষ এখানে, বিদগ্ধ মানুষ রয়েছেন এখানে, বিধায়ক রয়েছেন, মুখপাত্র রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, প্রত্যেকে খুব সুন্দরভাবে বললেন। কিন্তু আমি একটা কথাই আপনাদের বলছি, দেখুন রাজনীতির জায়গায় থাকবে। আজকে তৃণমূল, কালের নিয়মে বিজেপি আসবে, তারপরে কংগ্রেস আসবে, সিপিএম আসবে, কিছু না কিছু আসবে। আমি জানি না সিপিএম আসবে কিনা, কিন্তু আসবে কেউ না কেউ। কিন্তু এসে কি করবে? শিল্প, স্বাস্থ্য, আমাদের এই অগ্নি নির্বাপন ব্যবস্থা, এই সমস্ত কিছু যে অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে যাচ্ছেন, এরপরে তুলতে 50 বছর না লেগে যায়। অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজাতে না 20 বছর লেগে যায়। স্বাস্থ্যটা, যেই স্বাস্থ্যমন্ত্রী হবে, ঢেলে সাজাতে না 32 বছর লেগে যায়। এটা করতে দেবেন না প্লিজ। বাংলাটাকে ডেভেলপ করতে হবেই, নয়তো অন্ধকার একটা
দিন আমাদের জন্য অপেক্ষা করছে, বা এখন অন্ধকারের দিকে আমরা অলরেডি চলে গেছি। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH